সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের এবছর পূর্ণমান থাকবে 30 নম্বর এবং সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে আকাশ ভরা সূর্য তারা, এরপর পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আর হচ্ছে ভারতের সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। ঠিক আছে, এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, এখন চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা নিতে পারো। ওকে, দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখো কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দেখে সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ, শুক্র না বৃহস্পতি। তো সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এরপর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 40 কিমি, 42 কিমি, 46 কিমি বেশি। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.12 ডিগ্রি, 90.12 ডিগ্রি, 66.12 ডিগ্রি কোণে হেলে থাকে। তো পৃথিবীর যে অক্ষ সেটা কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণে হেলে আছে। এরপর আকাশগঙ্গা হলো একটি নীহারিকা ছায়াপথ না গ্রহাণুপুঞ্জ। আকাশগঙ্গা এটা হচ্ছে একটি ছায়াপথ। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ হলো বৃহস্পতি, শনি না ইউরেনাস। তো সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, 10 10 নম্বর দেওয়া আছে। দেখো 2-এর 1 নম্বর থেকে বলা হচ্ছে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি। তো ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম শ্রীলঙ্কা। 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় কি বলা হয়? তো 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ। এরপর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। নেক্সট, চান্দ্রমাস কাকে বলে? উত্তর লিখবে একটি পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের যে সময় লাগে তাকে চান্দ্রমাস বলে। 2-এর 5 নম্বর, লাল গ্রহ কাকে বলে? উত্তর হচ্ছে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। এরপর সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? তো শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। দুন কি? শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকা, এটাকে বলা হয় দুন। আর কয়াল কাকে বলে? উত্তর লিখবে দেখো মালাবার উপকূলের হ্রদগুলিকে বলা হয় কয়াল। নেক্সট হচ্ছে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে? তো 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগ এটাকে বলা হয় উপসাগর। 2-এর 10 নম্বর দেখো প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। এরপর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কাকে বলা হয়? উত্তর লিখবে গঙ্গাকে বলা হয় ভারতের দীর্ঘতম নদী। এরপর দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন 3-এর 1-এর প্রশ্ন, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখো। তো দেখো ভারতের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশ অনুসারে এর অবস্থান। আর দ্রাঘিমা অনুসারে ভারতবর্ষের অবস্থান হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 35 মিনিট পূর্ব পর্যন্ত। নেক্সট হচ্ছে ভারতের চারদিকে কি কি আছে। তো ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর। দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর। পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর রয়েছে। ঠিক আছে, এগুলো অবস্থিত। 3-এর 3 নম্বর দেখে ভারতের চারদিকে কোন কোন প্রতিবেশী দেশ আছে। ঠিক আছে, তো ভারতের পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্বে বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, আর দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা। এই দেশগুলো রয়েছে। পরের প্রশ্ন 3-এর 4 নম্বর, ভারতের সংবিধান স্বীকৃত ভাষাগুলি কি কি? তো মোট 22টি সংবিধান স্বীকৃত ভাষা আছে, যথা হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, ওকে, মালায়ালম, কানাডা, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি, সিন্ধি, মণিপুরি, নেপালি, ওকে, বোড়ো, মৈথিলি, নগরি, এরপর হচ্ছে সাঁওতালি, ওকে, তারপর হচ্ছে সংস্কৃত, কঙ্কনি। এইগুলো হচ্ছে ভারতের যে সমস্ত ভাষাগুলো রয়েছে 22টা যে প্রধান স্বীকৃত ভাষা সেগুলো। নেক্সট পরের প্রশ্ন দেখো, এখানে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 × 6 নম্বর। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লিখতে হবে। তো অক্ষরেখা আর দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্যটা দেখে নাও।
প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, আকার অনুসারে পার্থক্য কি? প্রত্যেকটি অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। সংখ্যা অনুসারে পার্থক্য কি? না, অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 179টি আর দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। দৈর্ঘ্য অনুসারে পার্থক্য, অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয় আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। বিস্তার অনুসারে পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পারস্পরিক সম্পর্ক কি? অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তো এইগুলো হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। 2 নম্বর, গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও। তো দেখো, পৃথিবীর অক্ষরেখাগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা আর হচ্ছে কুমেরুবৃত্ত রেখা। নিরক্ষরেখা কি? দেখো, সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়। নিরক্ষরেখার উত্তরাংশকে বলা হয় কি? উত্তর গোলার্ধ আর দক্ষিণাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এর মান হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এবার কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখার উভয় দিকে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলে। মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখার দক্ষিণে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলা হয় মকরক্রান্তি রেখা। ঠিক আছে, এটা 23 ডিগ্রি 30 মিনিট বা 23.12 ডিগ্রি, সেটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, এরপর দেখো সুমেরু বৃত্ত রেখা, এটা হচ্ছে নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলা হয় সুমেরু বৃত্ত রেখা। নেক্সট, কুমেরু বৃত্ত রেখা, নিরক্ষরেখার দক্ষিণে 66 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্ত রেখা বলা হয়। ওকে, এইভাবে দেখো আমরা গুরুত্বপূর্ণ যে অক্ষরেখা সেগুলো সম্পর্কে লিখলাম। এরপরের প্রশ্ন দেখো, 3 নম্বরে দেখা, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন বা গ্রেট সার্কেল বলা হয় কেন? তো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ হচ্ছে 1 নম্বর, অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়। 2 নম্বর, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। 3 নম্বর, পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই। ঠিক আছে, এই সমস্ত কারণে নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। তাহলে 4 নম্বর, অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন? উত্তর দেখো, অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় তাকে অক্ষাংশ বলে। যে কোনো একটি অক্ষরেখার যেখান থেকে মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয়, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়। পরের প্রশ্ন 5 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5 নম্বর। 5-এর 1 প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। দেখো, উত্তর লিখবে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। প্রথমে লিখছে অবস্থান। ভারতের একদম উত্তরে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের মতো অবস্থান করছে। এরপর পর্বত শ্রেণী, হিমালয় ও কারাকোরাম এখানকার প্রধান পর্বত শ্রেণী। ঠিক আছে, প্রথমে আমরা লিখছি 1 নম্বর দিয়ে হিমালয় সম্পর্কে লিখছি। হিমালয় কথাটির অর্থ বরফের গৃহ। উত্তর থেকে দক্ষিণে পরপর সমান্তরাল পর্বত শ্রেণী অবস্থান করছে। একদম উত্তরে রয়েছে হিমাদ্রি, যার উচ্চতা 6000 মিটার, এবং তার দক্ষিণে রয়েছে হিমাচল, 3000 মিটারের বেশি উঁচু এটা। একেবারে দক্ষিণে অবস্থিত শিবালিক, গড় উচ্চতা 1500 মিটার বেশি, 1500 মিটার কম। ঠিক আছে, এবার আমরা লিখছি কারাকোরাম পর্বত সম্পর্কে। গড উইন অস্টিন 8611 মিটার, ভারতের উচ্চতম ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যেটা এখানে অবস্থিত। ঠিক আছে, এখানে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ দেখা যায়। এখানে অবস্থিত কতগুলি গুরুত্বপূর্ণ গিরিপথ হলো বানিহাল, ওকে, জজিলা ইত্যাদি। নেক্সট প্রশ্ন হচ্ছে 5-এর 2 নম্বর, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীর 3টি গতিপথ রয়েছে। এগুলি হলো উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ আর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। প্রথমে লিখছি পার্বত্য প্রবাহ সম্পর্কে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। এরপর সমভূমি প্রবাহ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত। নেক্সট, বদ্বীপ প্রবাহ বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বিস্তৃত। এইভাবে আমরা গঙ্গার গতিপথ সম্পর্কে এই প্রশ্নের উত্তরটাই লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর তোমাদের ভূগোল বিষয়ের
প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ওকে একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর খুবই ভালোভাবে তোমরা কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সুতরাং সমস্ত প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।